হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা যে ফ্রম সিরিজটা শুরু করেছি তার সিজন 3 এর 1 নম্বর এবং 2 নম্বর এপিসোড তোমরা অলরেডি দেখেছো এবং আজকে দেখবে হচ্ছে সিজন 3 3, 4 এবং 5 নম্বর এপিসোড। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো দ্বিতীয় পর্বের শেষে আমরা দেখেছিলাম যে জিমকে তার মৃত ছেলে থমাস কল করেছে। আর এরপর যখন তৃতীয় পর্ব শুরু হয় আমরা জিমকে দেখি আর সে ফোনে থমাসের সাথে কথা বলে আর বলে তুমি আমার ছেলে হতেই পারো না। কিন্তু তখন থমাস জিমকে বলে আপনি আমার মাকে একা যেতে দিলেন কেন? আপনি কি মাকে নিয়ে একটুও চিন্তা করেন না? তাকে একটুও ভালোবাসেন না? আপনি মায়েকে মৃত্যুর জন্য ছেড়ে দিলেন। তো এসব শুনে জিম তো ওই ছেলেটির উপর রেগে যায়, কারণ সে জানতো এই সবকিছুই হচ্ছে এই জায়গার ভ্রম বা জাদু। বাট এরপর থমাস বলে আপনার উচিত এখন আমার দুই ভাই বোন জুলি এবং অ্যাথেনের খেয়াল রাখা, কারণ তাদের যদি কিছু হয় আপনাকেই দোষী মনে করা হবে। তো জিম যখন অ্যাথেনার জুলির কথা শুনে তখনই ঘাবড়ে যায় এবং সে ফোনকে সেখানে ফেলেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বের হতেই জিমের সাথে ওয়েডের দেখা হয়। আর এরপর ওয়েড জিমের ভয় পাওয়া মুখ দেখে বলে তোমার কি কোনো সমস্যা হয়েছে? তবে জিম শুধুমাত্র এতটুকুই বলে অন্ধকার হয়ে আসছে, তাই আমার বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছে। তো এরপর জিম তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে আমরা তরিতাকে দেখি আর সে ভেক্টরের বাবা হ্যান্ড্রির সাথে এখন মিশে গিয়েছে, মানে মোটামুটি ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। তো হ্যান্ড্রি তার পরিবারের ব্যাপারে তরিতাকে সবকিছু বলে। আর যখন তিনি জানতে পারেন যে ভেক্টর বেঁচে আছে তখন তিনি অনেক খুশি হন। আর তখনই তরিতা ঘরের বাইরে থেকে বোতলের ধাক্কা লাগার শব্দ শুনতে পায়। আর এরপর সে হ্যান্ড্রিকে বলে বোতলের ধাক্কা লাগার শব্দ আসছে কোথা থেকে? হ্যান্ড্রি তখন বলে বাইরে একটা গাছ আছে যেখানে অনেক বোতল বাঁধা রয়েছে, হয়তো শব্দ সেখান থেকে আসছে। এই কথা শুনে তরিতা অবাক হয়ে যায়, কারণ তরিতা যে গাছ থেকে টেলিপোর্ট হয়ে এখানে এসেছিল সেই গাছেও অনেক বোতল বাঁধা ছিল। আর এদিকে আমরা ওয়েডকে দেখি যে আজ রাতে একটা মনস্টারকে ধরার প্রস্তুতি নিচ্ছে, যাতে করে সে মনস্টারদের ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারে। তবে অ্যালিস এই কাজে তার বাবাকে হেল্প করতে অনেক ভয় পাচ্ছিল। আর তখনই সেখানে ডোনা চলে আসে আর অ্যালিস তখন ডোনাকে সব কথা খুলে বলে যে আমার বাবা একটা মনস্টার ধরতে যাচ্ছে। তো এই কথা শুনে ডোনা ওয়েডকে বলে এটা কিন্তু বোকামি হবে, কারণ এর আগেও তোমরা একটা মনস্টারকে ধরেছিলে আর সেটা থেকে বের হওয়া তরল বা ফ্লুইড দিয়ে তোমরা কিন্তু কিছুই করতে পারোনি। কিন্তু এই কথা শুনে ওয়েড রেগে যায় আর সে বলে একটা এক্সপেরিমেন্ট কাজ করেনি তো কি হয়েছে, তাই বলে আমরা হাতে হাত রেখে বসে থাকতে পারবো না। কিন্তু এরপর ডোনা ওয়েডকে বোঝায় আর সে অ্যালিসকে বলে তোমার তো ফাতেমার আরো ভালো করে খেয়াল রাখতে হবে, তোমার এই মনস্টার ধরার দরকার নেই, কারণ তোমার ছোট্ট একটা ভুলের কারণে ফাতেমার পেটের বাচ্চার ক্ষতি হতে পারে। তো এরপর ডোনা চলে যাওয়ার পরে অ্যালিসও সেখান থেকে চলে যায় ফাতেমার উদ্দেশ্যে এবং ডোনার কথা শুনে অ্যালিসও তার বাচ্চাকে নিয়ে চিন্তা করতে থাকে, কিন্তু তার বাবাকে নিয়েও চিন্তা হচ্ছিল, বাবাকেও ছাড়তে মন চাইছে না। আর এইদিকে আমরা দেখি ফাতেমা কিন্তু এখনো সেই পচা শাকসবজিগুলো খাচ্ছে। আর এরপর সে আবারও যখন বাইরে গিয়ে পচা সবজি খেতে শুরু করে তখন কিন্তু ওকে এই পচা সবজি খেতে একটা বৃদ্ধা মহিলা যার নাম হচ্ছে ম্যারি সে দেখে ফেলে। আর ম্যারিকে দেখে ফাতেমা করে কি সবজি রেখে নিজের ঘরে চলে যায় আর ম্যারিও ওকে বোঝানোর জন্য ফাতেমার পেছনে পেছনে ঘরে চলে আসে। তবে এখানে আমার এই ম্যারিকে দেখেই মনে করে মনস্টার মনে হচ্ছিল, আর চেহারা দেখে বুঝতে পারছি এই ম্যারির বয়স মিনিমাম 90 থেকে 100 হবে। সিরিয়াসলি, মানে আমেরিকানরা তো বাঁচে বেশি দিন, যার জন্য দেখা যায় কি ওরা বেঁচে থাকে ঠিকই কিন্তু চামড়া টামড়া ঘুষকিয়ে যায়। কিন্তু আমাদের দেশে মানুষ তো বেশি দিন বাঁচে না, যার জন্য আমরা সবাই ইয়াং অবস্থায় মরি। লাস্ট ছবিটা ইয়াংই থাকে বেশিরভাগ, খেয়াল করে দেখো। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি ড্যানি টাউনের কয়েকজন লোককে সাথে নিয়ে সেই জায়গায় আসে যেখানে অনেকগুলো সবজি জন্মেছিল। আর তারপর ড্যানি তাদের সবাইকে অনেকগুলো সবজি একত্র করতে বলে যাতে সন্ধ্যা হওয়ার আগে তারা সবজিগুলো নিয়ে টাউনে ফিরে যেতে পারে। কিন্তু এখানে জেডের মাথায় অন্য কিছু চলছিল, মানে সে এখানে কোনো ক্লু খুঁজতে চাচ্ছে, যার জন্য দেখা যায় সে ওই তোমার সবজি উঠাচ্ছে না। তো এটা নিয়ে ডেলের সাথে তার ঝগড়া শুরু হয় আর এই কারণে জেড রাগ করে সেখান থেকে একটু দূরে চলে যায় আর একটু দূরে গিয়ে প্রস্রাব করতে থাকে। বাট তখনই সে তার সামনে একটা লোককে দেখতে পায় যাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে এবং তার চোখের মধ্যে কোনো একটা ধারালো জিনিস ঢুকিয়ে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। তো এরপর জেড করে লোকটার কাছে যায় এবং লোকটাকে দেখে ভাবছিল হয়তো এটা মৃত কোনো দেহ হবে বা মারা গিয়েছে। কিন্তু জেড যখনই লোকটার কাছে যায় তখনই লোকটা জেডের গলা টিপে ধরে। তো জেড তখন তার গলা ছাড়ানোর
চেষ্টা করে আর তখন কেউ জেডকে পেছন থেকে ডাক দেয়। আর এরপর যখন জেড আবারও সামনের দিকে দেখে তখন যে লোকটা ওর গলা টিপে ধরেছিল সে ওখানে ছিল না। তো জেড বুঝতে পারছে না যে আসলে কি হলো এখানে, কিন্তু আমরা তো জানি এইটাই তো এই জায়গার রহস্য, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে যেটা কেউ বুঝতে পারে না। আর এদিকে আমরা দেখি অ্যাথিনার জুলিকে বাড়িতে নিয়ে আসার পরে জিম ওদেরকে খাবার দেয়, কিন্তু অ্যাথিনার মাথায় একটা প্রশ্ন চলছিল। সে তার বাবাকে বলে, আপনি আমার মায়ের যখন ডেড বডি পাবেন তখন তাকে কে দাফন করবে? তো এরকম একটা অদ্ভুত প্রশ্ন শুনে জিম অবাক হয়ে যায় এবং অ্যাথিনকে এই ধরনের ফালতু প্রশ্ন করতে নিষেধ করে। কিন্তু অ্যাথিন বিশ্বাস করছে তার মা হয়তো এতক্ষণে মারা গিয়েছে এবং লাশ পাওয়া যাবে কিনা তা নিয়েও সন্দেহ। তো এরপর অ্যাথিন যখন জিজ্ঞাসা করে আমার মায়ের কি লাশ পাওয়া যাবে, তখন জিম উল্টো অ্যাথিনের উপর রেগে যায়, বাট জুলি তখন উল্টো ওর বাপের উপর রাগে এবং অ্যাথিনকে নিয়ে এখান থেকে চলে যায়। তো জুলি আর অ্যাথিন চলে যাওয়ার পরেও আবারও ফোন বেজে ওঠে, কিন্তু ভয়ের কারণে এবার জিম আর ফোন তুলে না, উল্টো কেটে দেয়। আর পরের দৃশ্যে আমরা তরিতাকে দেখি আর সে হ্যানরির সাথে সেই বোতল বাঁধা গাছের কাছে এসেছে, আর এই গাছটা ঠিক ওই রকমেরই ছিল যেরকমটা টাউনের ছিল। তো এরপর তরিতা হ্যানরিকে বলে, আমিও এইরকম একটা গাছে টেলিপোর্ট হয়ে এখানে চলে এসেছি। তো এই কথা শুনে হ্যানরি বলে, আমিও আসল গাছের কাছে যেতে চাই, কারণ আমি এর রহস্য জানতে চাই। আর এরপর তরিতার হ্যানরি সেই গাছের রহস্য জানার জন্য বেরিয়ে পড়ে। আর ওই রহস্যময় গাছটি এই জায়গা থেকে 40 মিনিট দূরে ছিল। আর এদিকে টাউনের সবাই যার যার মতো ব্যস্ত ছিল। ওয়েডও এখানে নতুন কাজ করছিল, আর ওয়েড যে কাজটা করছিল এই কাজটা টাউনের জন্য মোটামুটি অনেক জরুরি। আর কাজটা হচ্ছে মৃত মানুষদের লোকদের জন্য একটা মেমোরিয়াল বোর্ড বানানো, যেখানে যারা মারা গিয়েছে সবার নাম লেখা থাকবে। তো সে যখন বোর্ড বানাচ্ছিল তখন সেখানে সে আবারও ফাদারের ভিশন দেখতে পায় বা হ্যালুসিনেশন দেখতে পায়। আর ফাদার তখন তাকে বলে, আমিও অনেক লোকের জীবন বাঁচিয়েছিলাম, কখনো কখনো অন্যদের জীবন বাঁচানোর জন্য আমাদের নিজেদের জীবন বিসর্জন দিতে হয়। দেখতে পাচ্ছ আমি এখন কাজ করছি, দয়া করে আমাকে এখন একা ছেড়ে দাও। তো এই কথা শুনে ফাদার ওখান থেকে চলে যায় লজ্জা পেয়ে, মানে ভূত লজ্জা পেয়ে চলে যায়। আর অন্যদিকে ভেক্টর সারার কাছে যায়, আর ওই সময় সারা তার ভাইয়ের ছোটবেলার ভাঙা খেলনাটা জোড়া লাগাচ্ছিল, যেটা ড্যানি রেগে ভেঙে দিয়েছিল। তো সারা ভেক্টরকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? ভেক্টর তখন বলে, আমি কি একটা বিছনার চাদর পেতে পারি, কারণ আমি এখানে একটা বসার জায়গা বানাবো এবং তারপর তোমাকে একটা কাহিনী শোনাবো। তো সারা এখানে ভেক্টরের কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু ভেক্টর যেহেতু বাচ্চাদের মতো সারার একটু কৌতূহল জাগে যে কি বলবে। যাই হোক, সারাকে ভেক্টর কি কাহিনী বলবে এটা তো আমরা একটু পরে জানতে পারবো। আর অন্যদিকে আমরা ম্যারি নামের ওই বৃদ্ধা মহিলাটাকে দেখি যে ফাতেমার কাছে যায়, কিন্তু ফাতেমা তার সাথে কথা বলতে চায় না। বাট তখন ওই বৃদ্ধা মহিলা ম্যারিতাকে বলে, দেখো প্রেগনেন্ট হওয়ার পরে আমিও বলতে বলে এরকম কাজ করেছি তোমার মতো, আমি ডিমের খোসাই তো চিবিয়ে খেয়ে ফেলেছিলাম। তো এই কথা শুনে ফাতেমার হাসি পায় এবং ম্যারির সাথে কথা বলা শুরু করে, মানে ইজি হয়ে যায়। কিন্তু তারপরে ফাতেমা আবার কান্না শুরু করে। এর কারণটা হচ্ছে ফাতেমা অনেক ভয় পাচ্ছিল। আর তখন ম্যারি তাকে বোঝায়, দেখো প্রথম বাচ্চা হওয়ার সময় এরকমটা একটু লাগবে। তবে ফাতেমা কান্না করতে করতে বলে, ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হচ্ছে আমি জানতাম আমি কখনোই মা হতে পারবো না, তো এই জন্য আমার ভয় হচ্ছে যে আমার পেটে যে বাচ্চা রয়েছে ও কি মানুষ না অন্য কিছু না, সুস্থ হবে কিনা। বাট তখন ম্যারি ফাতেমার চিন্তা দূর করার জন্য বাইরে নিয়ে আসে, আর ম্যারি ফাতেমাকে কিছু ট্যারো কার্ড দেখায়, যার মাধ্যমে ফাতেমা তার অনাগত সন্তানের ধারণা পেতে পারে। তবে ফাতেমার এসব কিছু করতে অনেক ভয় লাগছিল, যে ট্যারো কার্ডে কোনটা না কি আসবে। মনে করো ট্যারো কার্ড মানে কি, ও যে টিয়া পাখি দিয়ে যে ভাগ্য গণনা করে সেই টাইপ কোনো একটা কিছু। তো যাই হোক, এখানে ম্যারি ফাতেমাকে অনেক বোঝায় এবং ট্যারো কার্ড দেখানোর জন্য রাজি করে, আর তারপর তারা দুজন ট্যারো কার্ড দেখতে বসে পড়ে। তো যাই হোক, এরপর ফাতেমা কার্ডকে জিজ্ঞাসা করে ওর বাচ্চা কি সঠিক আছে কিনা। বাট তখনই দেখা যায় একটা কাক জানালা ভেঙে ভেতরে চলে আসে। তো ফাতেমা তো ভয় পেয়ে যায় এবং পাখিটা ঘরের ভিতরে সে দাপাদাপি শুরু করে এবং এরপর বারবার দেয়ালে ধাক্কা খাওয়ার পরে ছটফট করতে করতে মারা যায়। তো এই দৃশ্য দেখে এখানকার সবাই তো মনে করো যে ভয়ে কামসারা হয়ে যায় এবং হতে পারে এটা ফাতেমার জন্য কোনো একটা অশনি সংকেত। আর অন্যদিকে আমরা দেখি ক্রিস্টি আর ড্যানি একসাথে কাজ করছিল, আর তখন জেড ভয়ে ভয়ে ওদের কাছে এসে এবং বলে যে আমাদের টাউনে ফিরে যেতে হবে এখনই, কারণ এটা অনেক ভয়ানক জায়গা, আমি আর এখানে থাকতে যাচ্ছি না। বাট ক্রিস্টি তখন ওকে বোঝায় একটু পরে অন্ধকার হয়ে যাবে, আমরা টাউন পর্যন্ত যেতে পারবো না, যার জন্য আজকে রাতে আমাদের এখানেই থাকতে হবে। মানে ড্যানি আর জিম যে ঘরে ছিল আগের রাতে ওখানেই থাকবে। আর তাছাড়া ওদের কাছে জাদুর পাথরও রয়েছে, যা দিয়ে মনস্টারদের হাত থেকে ওরা বাঁচতে পারবে। তবে জেড তো বুঝতেই চায় না, তবে তারপরেও ক্রিস্টি জেডকে বোঝাতে বোঝাতে সামনের দিকে এগিয়ে নিয়ে আসে। কিন্তু তখনই হঠাৎ করে ক্রিস্টির পায়ে একটা লোহার ট্র্যাপ ফেসে যায় এবং মনে হচ্ছে এটা হয়তো অনেক বছর আগে কেউ ফেলে রেখেছিল, হয়তো এই শহর যখন ভালো ছিল। তো যাই হোক, তখন ড্যানি ক্রিস্টির চিৎকার শুনে দ্রুত এখানে আসে, আর এখন তাদের ক্রিস্টির পা বের করার জন্য একটা শক্ত লাঠির প্রয়োজন, যাতে তারা এই ট্র্যাপের মাঝখান থেকে খুলতে পারে। তো যাই হোক, এরপর জেড কারিকে ডেলের সাথে একটা জায়গায় যায় এবং সেখানে থাকে একটা শক্ত রড নিয়ে আসে, আর তারপর তারা অনেক কষ্ট করে ক্রিস্টির পা সেই ট্র্যাপের ভেতর থেকে বের করে আনে। কিন্তু ক্রিস্টির পায়ে রক্ত প্রবাহিত বন্ধ হচ্ছিল না, আর এই কারণে সে এখন ভালো মতো হাঁটতেও পারবে না। আর তখনই জেডের আবারও সেই লোকটির ভ্রম হয় এবং জেড দেখে যে ওই লোকটি একটা মানুষের খুলিতে রক্ত পান করছে। তো এই দৃশ্য দেখে তো জেড থমকে যায়, কিন্তু ক্রিস্টির ডাকে জেড আবারও মনে করো যে ঠিক হয়ে যায়। তো ওই লোকটা যে গায়েব হয়ে গেল, ওই লোকটার রহস্যকে কেন বারবার আসছে এটা আমরা হয়তো পরে জানতে পারবো। আর অন্যদিকে মৃত লোকদের জন্য মেমোরিয়াল কার্ড বানানোর পরে ওয়েড যায় হচ্ছে র্যান্ডেলের কাছে, কিন্তু আমরা দেখতে পাই র্যান্ডেল এখনো সেই কিট দেখতে পাচ্ছে, এখন ওই কিট গুলো চালাচ্ছে। কিন্তু ওয়েড যখন র্যান্ডেলের বাসের ভেতরে ঢোকে তখনও দেখতে পাই র্যান্ডেল আবল তাবল করছে, কোনো কিছু মারছে, তার মানে ও কিট দেখতে পাচ্ছে। কিন্তু যখন ওয়েড র্যান্ডেলকে ডাক দেয় তখন ওই কিট গায়েব হয়ে যায়। আর তারপর র্যান্ডেল করে কি ওয়েডকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। তো ওয়েড তখন বলে আজকে রাতে আমাদের জায়গা বদলাতে হবে, মানে আজকে রাতে
র্যান্ডেল তুমি যাবে হচ্ছে আমার স্টেশনে আর আমি থাকবো হচ্ছে তোমার বাসে, যাতে আমি মনস্টারগুলোকে কাছ থেকে দেখতে পারি এবং সুযোগ পেলে আমি ওদের একজনকে ধরবো। তো বুঝতেই পারছো ওয়েডের সাথে কত ভয়ানক কিছু হতে পারে এটা অনুমান করা যাচ্ছে। আর অন্যদিকে আমরা দেখি গাড়িতে করে তরিতার হেনরি ওই গাছের দিকে যাচ্ছে, বাট তখন তরিতা হঠাৎ করে হেনরির গাড়িতে নিজের বানানো ওই ব্যান্ডটা দেখতে পায়, যেটা অনেক বছর আগে তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল এবং তারপর সে ওটাকে টাউনের ভেতরে ড্যানির মায়ের যে ডিনার হাউস সেখানে দেখেছিল। তো আবার এখানে দেখে অবাক হয়ে যায়, বাট হেনরি তখন তরিতাকে বলে এই ব্যান্ডটা আমাকে আমার স্ত্রী ম্যারেন্ডা দিয়েছিল। তো এই কথা শুনে তরিতা বুঝতে পারে তরিতা এখনো পুরোপুরি মুক্ত হয়নি, এখনো ওই টাউনের কোন একটা জালে সে ফেসে রয়েছে, মানে ওই টাউনের জাল অনেক বড় যেটা তরিতাকে ওই টাউনের দিকে আবারও টানছে। আর এরপর সে হেনরিকে বলে গাড়িটা দ্রুত থামাও, কারণ এখন আর আমি সামনের দিকে যেতে চাই না, মানে তরিতা আর যাই হোক ওই টাউন আর ফিরতে চায় না। বাট তখন হেনরি তরিতার এমন অস্থির হওয়ার কারণ বুঝতে পারে না, এবং হেনরি যেহেতু শুনেছে যে তার সন্তান ভিক্টর বেঁচে রয়েছে এবং তরিতা জানে, তো এই জন্য সে তরিতাকে যে কোনো ভাবে ওই গাছের কাছে নিয়ে যাবে যাতে করে সে তার সন্তান ভিক্টরের সাথে দেখা করতে পারে। বাট তরিতা এখান থেকে যখন জোর করে গাড়ি থেকে নামতে যায়, হেনরি তো নামতে দেয়ই না, উল্টো ওর সাথে জোরাজুরি করে এবং গাড়ি স্টার্ট দেয়, তখন ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এরপর তরিতার যখন চোখ খুলে আমরা দেখতে পাই তরিতা অ্যাম্বুলেন্সের ভেতরে এবং হেনরির অনেক বেশি আঘাত লেগেছে, আর এই কারণে সে এখন অজ্ঞান হয়ে রয়েছে, জ্ঞান ফিরেনি। আর এরপর তরিতা যখন জেগে ওঠে তখন একটা পুলিশ অফিসার তাকে বলে, ওহ শেষমেশ আমি তোমাকে তাহলে পেয়ে গিয়েছি, তুমি সেই মহিলা না যে হসপিটাল থেকে পালিয়েছিল। বাট তরিতা তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে, প্লিজ আমার কথা আগে শুনুন। বাট তখনই ড্রাইভার করে কি গাড়ি থামিয়ে দেয়, কারণ তাদের গাড়ির সামনে বিশাল একটা গাছ পড়েছিল, তার মানে তরিতা সহ বাকিরাও এখন এই টাউনের জালে ফাঁসতে চলেছে এবং একবার যে ওখানে ঢোকে তার পক্ষে একবারে চিরতরে বের হওয়া আর সম্ভব না। আর এখানেই তৃতীয় এপিসোডটা শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা চতুর্থ এপিসোডে চলে যাই। তো এরপর চতুর্থ পর্ব ঠিক সেখান থেকে শুরু হয়। আমরা দেখি গাছ পড়ে থাকা দেখে তরিতা বুঝতে পারে যে আমি আবার টাউনে ফেরত যাচ্ছি এবং তরিতা তো মনে করে প্যানিক করতে থাকে। বাট তখন মহিলা পুলিশ অফিসার তরিতাকে বলে ভেতরে গিয়ে চুপ করে বসে পড়ো, আমরা অন্য রাস্তা নেব। বাট তরিতা বলে যা মন হয় তাই করো, কোনো লাভ হবে না, কারণ এই জায়গা থেকে আমরা আর কোনোদিনও বের হতে পারবো না। বাট পুলিশ অফিসার তরিতার কোনো কথা শোনে না এবং বারবার ওই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি যে রাত হয়ে গিয়েছে এবং ঘুরে ফিরে সে একই জায়গায় আসে। আর এইদিকে আমরা দেখি অ্যাথিনকে, সে তার ঘরে বসে কয়েকটা ড্রয়িংস দেখছিল। আর তখন অ্যাথিন হঠাৎ করে টেলিফোনের আওয়াজ শুনতে পায়, আর এবারও ওর ভাই থমাস কল করেছে, আই মিন মৃত ভাই। তো থমাস তখন অ্যাথিনকে নিজের পরিচয় দেয় যে আমি তোমার বড় ভাই আর আমাদের মা আছে বর্তমানে অ্যাম্বুলেন্সে আর তাকে বিপদ থেকে বাঁচাতে হবে। বাট অ্যাথিন কিছু বুঝে ওঠার আগেই সেখানে ওর বাবা জিম চলে আসে এবং জিম করে কি অ্যাথিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে আমার পরিবারকে আর কিন্তু বিরক্ত করবে না। আর এরপর রাগে জিম করে কি সেই টেলিফোনটাই ভেঙে ফেলে। আর এরপর সে অ্যাথিনকে জিজ্ঞাসা করে টেলিফোনও কি বলেছে। অ্যাথিন তখন বলে আমার মায়ের ব্যাপারে বলেছে, যে আমার মা এখন অ্যাম্বুলেন্সে রয়েছে, তাকে বাঁচাতে হবে। তো এই কথা শোনার পরে জিম চিন্তিত হয়ে পড়ে। আর অন্যদিকে ট্যারো কার্ড ব্যবহার করার কারণে সবাই ম্যারির উপর অনেক রেগেছিল, আর ম্যারিও বুঝতে পারছিল না যে ফাতেমার প্রশ্ন করার সাথে সাথে কেন এত বড় একটা ঘটনা ঘটলো। আর এরপর আমরা দেখি ম্যারিয়েল করছে কি আবারও ফাতেমার চেক আপ করছে এবং সে বলে তোমার চেহারা আগের চেয়ে অনেক উজ্জ্বলতা বেড়েছে, গ্লো করছে, তার মানে ভালো মতো খাবার খাচ্ছ। তো ফাতেমা তো এই কথা শুনে খুশি হয়, কিন্তু ম্যারিয়েল তো এটা জানে না যে ফাতেমা অস্বাভাবিকভাবে পচা গলা সবজি খাচ্ছে। আর অন্যদিকে ভেক্টর আর সারা একসাথে ছিল, তো ভেক্টর সারার কাছে বেডশিট চায়। আর এরপর সে করে কি ঘরের মধ্যে একটা তাবু বানায় যাতে সে সারাকে সব কথা বলতে পারে। অ্যাকচুয়ালি সারাকে যে কথাটা বলবে সেটা বলতে ভেক্টরের নিজেরও ভয় লাগছিল, আর তাছাড়া কেউ তার কথা শুনতেও চাইতে না। আর যেহেতু ভয় লাগছে, এই ভয়টা কাটানোর জন্য সে সারাকে বেছে নিয়েছে, কারণ সারার চেয়ে এখানে ভয়ানক আর কোনো মানুষ নেই, মানে সারা খুনি হয়ে ঘুরছে। আর অন্যদিকে আমরা দেখি ওয়েটার র্যান্ডেল বাসে বসে মনস্টার অপেক্ষা করছে। তো অ্যাকচুয়ালি ওয়েট র্যান্ডেলকে এখান থেকে চলে যাওয়ার কথা বললেও র্যান্ডেল চলে যায়নি, কারণ র্যান্ডেল যখন শুনেছে যে ওয়েট মনস্টার ধরবে তখন ও ওয়েটের সাথে থেকে গিয়েছে, কারণ বাড়িতে ফিরে যাওয়ার জন্য ওর যে কাউকে সাহায্য করার প্রয়োজন তাকে সাহায্য করবে, জানের রিস্ক নিলেও নিবে। চিন্তা করো র্যান্ডেল কিন্তু একটা মালও একবার কিন্তু মরার ঘর থেকে ফেরত এসেছে জঙ্গলের ভেতর থেকে, আবারও কিন্তু ওই একই রকম পাগলামি দেখাচ্ছে। তো এই জন্য কথা আছে পাজি বুলাপান পাজি টাইমে কামে লাগে। তো যাই হোক এরপর র্যান্ডেল ওয়েটকে বলে এটা একটা অবাক করার মতো বিষয় যে এখনো মনস্টার গুলো আসলো না যাদের কিনা এতক্ষণে তো আসার কথা। বাট তখন হঠাৎ করেই র্যান্ডেল জানালা দিয়ে একটা গাড়ির আওয়াজ শুনতে পায়, আর এই সে অ্যাম্বুলেন্স যার ভেতরে তরিতা সহ বাকিরা রয়েছে। তো এরপর ওয়েট দৌড়ে বাইরে আসে আর অ্যাম্বুলেন্সকে থামানোর চেষ্টা করে, কিন্তু ভেতরে তরিতা অফিসারকে অ্যাম্বুলেন্স থামানোর কথা বললেও অফিসার গাড়ি থামায় না। আর তখন অ্যাথিন অ্যাম্বুলেন্স থেকে দৌড়ে বাইরে চলে আসে, কারণ ফোনে থমাস ওকে বলেছিল যে ওর মা অ্যাম্বুলেন্সের ভেতরে রয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্স তো এখানে থামায় না, সামনের দিকে চলে যায়। আর ওই মুহূর্তে ওয়েট করে দ্রুত অ্যাথিনকে কোলে নিয়ে ভেতরে নিয়ে যায়, কারণ মনস্টাররা যে কোনো সময় এখানে চলে আসবে। আর এর পরের দৃশ্যে আমরা ড্যানিকে দেখতে পাই, আর সে ক্রিস্টিকে নিয়ে একটা ঘরে নিরাপদে ছিল। তো ক্রিস্টি তখন ড্যানিকে বলে তুমি এসব কি লিখছো। ড্যানি তখন বলে আমাদের পূর্বপুরুষদের দেশ চীনে যখন কেউ ট্রিপে যায় তখন তারা মৃত লোকদেরকে চিঠি লিখে, আর যেহেতু আমার মা নেই এই জন্য আমি মায়ের জন্য একটা চিঠি লিখছি। আর ওদের কথা শুনে জেড উঠে বসে, আর তারপর সে ক্রিস্টি ড্যানিকে ওই লোকটির পুরো ঘটনা বলে যার ভ্রম সে দেখেছিল এবং কেমন করে ওই লোকটাকে সে সব জায়গায় দেখতে পাচ্ছে। আর এরপর সে ক্রিস্টিকে সেই বইটাও দেখায় যেটা ড্যানির মা তাকে দিয়েছিল এবং এই বইয়ের মধ্যে ওই একই রকমের চিহ্ন বানানো ছিল। তো এই সবকিছু দেখে ক্রিস্টি বুঝতে পারে যে জেড কেন ভয় পেয়েছিল, কেন যে টাউনে ফিরে যাওয়ার জন্য জেদ
করেছিল। তো যাই হোক, এরপর তারা সবাই যখন কথা বলছিল তাদের দরজায় কেউ কড়া নাড়ে, আর ক্রিস্টি আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। আর সে জেডকে বলে, ওই লোকটাকে সত্যি সত্যি তোমার ভ্রম ছিল নাকি এখানে সত্যি সত্যি আবার চলে এসেছে? বাট ড্যানি তখন ওদেরকে শান্ত থাকতে বলে, কারণ বাইরে যে কোনো কিছু থাকতে পারে, আর তাছাড়া ওদের ভয় নেই, কারণ ওদের কাছে ওই রক্ষা কবচটা রয়েছে, ওই পাথরটা রয়েছে। আর অন্যদিকে ভেক্টর সারাকে সকল কাহিনী বলতে শুরু করে, আর সে বলে তার মা তাকে আর তার বোন অ্যালাইসকে সারা রাত একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে বলেছিল, কিন্তু তার বোন সেটা মেনে নেয়নি এবং মায়ের পেছনে পেছনে চলে যায়। আর তারপর সকাল হতেই ভেক্টর যখন সেখান থেকে বাইরে আসে তখন বাইরে শত শত কাটা ছেঁড়া লাশ দেখতে পায়, মানে এক রাতের ভেতর পুরো শহরে সবাই মারা গিয়েছে। আর তখনই সে সাদা পোশাক পরা সেই বাচ্চাটিকে দেখে, এবং ওই সময় বাচ্চাটি ভেক্টরের একমাত্র বন্ধু ছিল, যার সাথে ভেক্টর খেলা করতো, অনেক মজা করতো। আর তারপর সে সারাকে অনেক কিছু দেখায়, যেমন ঘড়ি, পার্স সহ অনেক কিছু। আর এই জিনিসগুলো সেই শহরের মৃত লোকদের কাছ থেকে নিয়েছিল, আর আজ পর্যন্ত সেই জিনিসগুলো সে সামলে রেখেছে। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা আবারও অ্যাম্বুলেন্স দেখি, আর অ্যাম্বুলেন্স সেখান থেকে যেতেই রাস্তায় তারা একটা লাশ দেখতে পায়। আর এরপর যখন তড়িৎ অফিসারকে নিষেধ করে যে ভুলেও গাড়ি থেকে নামবেন না, ওটা কিন্তু কোনো লাশ নয়, ওটা কিন্তু একটা ভয়ঙ্কর মনস্টার, কিন্তু ওর কথা কি বিশ্বাস করবে? উল্টো ওই মহিলা অফিসার করে কি তড়িতের হাতে হাত করে বেঁধে দেয়, আর তারপর দুজন অফিসার যায় হচ্ছে ওই লাশ দেখতে, কিন্তু এটাতে দেখা যায় একটা মনস্টার, এবং ওই মনস্টার আসল রূপে ফিরে আসে এবং দুই ছেলে অফিসারকে মেরে ফেলে। তো এটা দেখে মহিলা অফিসার তো ভয় পেয়ে হেগে দেয় এবং মনস্টারদের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু মনস্টারের উপর গুলির কোনো প্রভাবই পড়ছে না। আর তখন অফিসার করে কি কলোনি হাউসের দিকে দৌড়াতে থাকে, তবে সমস্যা হচ্ছে তড়িতার হাত এখনো বাঁধা ছিল। তো তখন সে দ্রুত ভিক্টরের বাপ হেনরিক ওঠানোর চেষ্টা করে, বাট ততক্ষণে ভাগ্যক্রমে ওয়েডার জিমও সেখানে চলে এসেছে। তো জিম তো তরিতাকে দেখে অনেক খুশি, তরিতাও খুশি, বাট তরিতার হাত কড়ি খোলার জন্য ওদের কাছে তো চাবি নেই। আর ওই মুহূর্তে র্যান্ডেল পাগলা দৌড়ে আসে বাসে, মানে একটা টুল বক্স নিতে, যাতে করে তরিতার হাত কড়ি খুলতে পারে। তো র্যান্ডেল যখন বক্স নিয়ে আসছিল তখন মনস্টার গুলোকে চারপাশ থেকে ঘিরে ফেলে, আর তখন র্যান্ডেল করে ওই টুল বক্সটা ওয়েডের দিকে ছুঁড়ে মারে এবং সে বলে, তুমি যাও, আমি এদের দেখছি। আর তারপর ওয়েট করে কি টুল বক্স এনে তরিতার হাত কড়ি খোলে, আর এরপর তারা করে কি অ্যাম্বুলেন্স নিয়ে কলোনি হাউসের দিকে যেতে থাকে। কিন্তু আফসোসের বিষয় হলো র্যান্ডেল সেখানেই থেকে যায়, কিন্তু ভাগ্য ভালো র্যান্ডেলের কাছে সেই তাবিজটা ছিল যেটা তার জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। কিন্তু সমস্যা হলো ওই সময় র্যান্ডেলের আশেপাশে অনেক কিট চলে আসে, যে কারণে র্যান্ডেল মাটিতে পড়ে যায়, এবং মাটিতে শুয়ে পড়ার কারণে র্যান্ডেলের তাবিজেও কোনো আর কাজ করে না, আর এই জন্য মনস্টারকে চারপাশ থেকে ঘিরে হয়তো মেরে ফেলে। আর এতক্ষণে আমরা দেখি ওই মহিলা অফিসার কলোনি হাউসের কাছে চলে আসে, আর মনস্টার গুলো তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। আর ওই মুহূর্তে কলোনি হাউসের নিকি নামের একটা মেয়ে আবার জানালা দিয়ে সে অফিসারকে দেখছিল। তো এই দিকে অফিসার করে কি ভয়ের চারপাশে আবল তাবল গুলি করতে থাকে, মানে ওই জানালায় যে নিকিকে দেখেছে তাকেও মনে করে মনস্টার, সবগুলোকে মনস্টার মনে করে, মানুষরূপী যারা রয়েছে। তো এই কারণে মনস্টার তো মরে না, কিন্তু নিকির শরীরে গুলি লাগে। নতুন আরেকটা সমস্যার তৈরি হয়, যেটা হচ্ছে নিকির জীবন বাঁচানোর কষ্ট। তো দ্রুত মেরিয়াল চিকিৎসা শুরু করে, আর বাকিরাও সে অফিসারকে ঘরের ভেতরে নিয়ে আসে। তো কিছুক্ষণ পরে যখন ওয়েট সহ বাকিরা কলোনি হাউসের ভেতরে আসে তখন নিকির অবস্থা দেখে ওয়েট চিন্তিত হয়ে পড়ে। তো এরপর ডোনাল্ড, জিম আর তরিতাকে উপরে যেতে বলে যাতে করে ওরা সেখানে গিয়ে আরাম করতে পারে, কিন্তু এদিকে কিছুক্ষণ পরে নিকি মারা যায়। আর নিকি মারা যাওয়ার পরে ওয়েট সেই মহিলা অফিসারের উপর চিৎকার করতে থাকে, কারণ সে পাগলের মতো এদিক ওদিক যাকে তাকে গুলি করেছে। বাট তখন ডোনা আসে ওয়েডের কাছে এবং ওকে বলে উপরে আসতে। তো ওয়েট মনে করে হয়তো ডোনা আবার ওকে কোনো লেকচার দেবে, কিন্তু যখন ওয়েট কাছে আসে তখন ডোনা চিৎকার বাড়তে থাকে, কান্না করতে থাকে, আর সে ওয়েটকে জড়িয়ে ধরে বলে, আমার অনেক ভয় করছে, আস্তে আস্তে কি আমরা সবাই এইভাবে মারা পড়বো? তো ওয়েটও বুঝতে পারছে না সে ডোনাকে কি বলে সান্ত্বনা দেবে, তবে তারপরে সে ডোনাকে শান্ত করার চেষ্টা করে। আর অন্যদিকে আমরা দেখি ভেক্টর এখনো সারাকে কাহিনী শোনাচ্ছিল। কাহিনী বলতে বলতে হঠাৎ করে ভেক্টরের কিছু মনে পড়ে যায়, আর এরপরে ভেক্টর মাথা ধরে ফেলে, আর তাকে দেখে মনে হচ্ছে তার মাথা ফেটে যাচ্ছে। আর এরপর সে করে কি তাবু সহ বাকি সবকিছু ভেঙে ফেলে, বাট তখন ওকে সারা সামলায় এবং বলে, তোমার কি হয়েছে? আর যখন ভেক্টর শান্ত হয় তখন সে সারাকে সেই ক্রিস্টোফারের গল্প বলে যে সবসময় সবাইকে হাসাতো। তো অ্যাকচুয়ালি কি ছিল, ক্রিস্টোফার ছিল একটা কমেডিয়ান, ওদের শহর যখন ভালো ছিল, এবং তার একটা পাপেট বা পুতুল ছিল যার নাম হচ্ছে জেসফায়ার, আর তারা দুজনে মিলে সবাইকে হাসাতো। এবং ভেক্টর সেই ক্রিস্টোফারের পাপেটকে, জেসফায়ারকে টানেলের ভেতর দেখেছিল। আর এরপর ভেক্টর সারাকে বলে জো একটা জোকার ছিল, কিন্তু ওই চিহ্ন সে যখন দেখেছে তারপর থেকে সে সবাইকে হাসানো বন্ধ করে দিয়েছিল। আর ওই পাপেটের মধ্যেও হয়তো কোনো প্রাণ রয়েছে বা কোনো কিছু রয়েছে, আর ভেক্টর এখন সেই পাপেটটার সাথে দেখা করতে চায়, কারণ হতে পারে ওই পাপেট এই জায়গার অভিশাপ সম্পর্কে জানে। আর অন্যদিকে আমরা দেখি নিকির বডিকে ওপরের ঘরে এনে রাখা হয়, আর এই জায়গাতে ফাতেমার কাছে দায়িত্ব দেওয়া হয় যে দেখো, কিন্তু ফাতেমা করে কি ভাই, নিকির যে জায়গায় গুলি লেগেছিল ওর ওখান থেকে রক্ত বের করে চুষে খেতে থাকে। ভাই এই ফাতেমা তো রাক্ষস হয়ে যাচ্ছে, তাহলে ওর পেটে কি ভাই? আর এদিকে আমরা দেখি ওয়েটকে, সে বাইরে থেকে আওয়াজ শুনতে পায়, আর এরপর সে যখন জানালা দিয়ে তাকায় তখন সে ওখানে র্যান্ডেলকে দেখতে পায় যার শরীরে রক্ত লেগেছিল, আর ওই মনস্টার গুলো ওকে অ্যাম্বুলেন্সের উপর ফেলে দিয়ে গিয়েছে। তবে ভাগ্যক্রমে র্যান্ডেল এখনো বেঁচে রয়েছে, মানে শ্বাস নিতে পারছে। তো ওয়েট এখন র্যান্ডেলকে গিয়ে বাঁচাতে চায়, কিন্তু বের হতে সাহস পাচ্ছে না। তো ওয়েট কি র্যান্ডেলকে বাঁচাতে পারবে কি পারবে না, এরকম একটা সাসপেন্সের সাথে চতুর্থ এপিসোডটা শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা পঞ্চম এপিসোডে চলে যাই। তো এরপর পঞ্চম পর্বের শুরুতে আমরা দেখি র্যান্ডেল এখনো বেঁচে রয়েছে, আর তারপর ওয়েট র্যান্ডেলকে ঘরের ভেতরে নিয়ে আসে। তো র্যান্ডেলের অবস্থা দেখে, মানে কাটাছেড়া ভাব দেখে মেরিলের মাথাও নষ্ট হয়ে যায়, মানে ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও তারা কোনো রকমে র্যান্ডেলকে বাঁচিয়ে নেয়। আর পরের দিন সকালে আমরা দেখি জেড, ক্রিস্টি, ড্যানি সহ কলোনি হাউসের বাকিরা ফিরে আসে, আর এরপর ওয়েট বলতে শুরু করে ড্যানিকে
তরিতা একটা গাছ থেকে টেলিপোর্ট হয়ে আসল দুনিয়াতে চলে গিয়েছিল, কিন্তু গতকাল রাতেও আবারও ফিরে এসেছে এখানে। তো জেড যখন এই কথা জানতে পারো তো পাগল হয়ে যায় এবং দ্রুত দৌড়ে যায় তরিতার কাছে, কারণ ওর মনে তরিতাকে প্রশ্ন করার মতো হাজারো অনেক প্রশ্ন জমে রয়েছে। আর এইদিকে আমরা দেখি মেরিল ক্রিস্টির পায়ের আঘাত দেখে চিন্তিত হয়ে যায়, আর সে ওকে ভেতরে বসিয়ে আরাম করতে বলে। আর অন্যদিকে হেনরি তার ছেলে ভেক্টরকে দেখার জন্য তো পুরো উত্তেজিত উদ্গ্রীব হয়ে রয়েছে। আর তারপর হেনরি ডোনাকে বলে, ইস, আমি যদি আগে থেকে জানতাম যে আমার ছেলের সাথে এত বছর পর আমার দেখা হবে, মানে 30-40 বছর পরে, তাহলে ভালো কোনো পোশাক পরে আসতাম। তো ডোনা তো বুঝতে পারে ব্যাপারটা এবং সে করে কি হেনরিকে উপরের ঘরে নিয়ে আসে, যেখানে অনেক ভালো আর পরিষ্কার জামা কাপড় রাখা রয়েছে। আর কিছুক্ষণ পরে এখানে ভেক্টর চলে আসে। তো ডোনা তখন ভেক্টরকে বলে, তরিতা ফিরে এসেছে, কিন্তু এবার সে একা আসেনি, তরিতা তার সাথে তোমার বাবা হেনরিকেও নিয়ে এসেছে এবং সে উপরের ঘরে তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ভেক্টর এই কথা জানার পর আরো ভয় পেয়েছে এবং সে তার বাবার সাথে দেখা না করে সেখান থেকে চলে যায়। তো ডোনা ভেক্টরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ভেক্টর আর থামে না। তো এখানে আসলে কি হয়েছে, ভেক্টর তার বাবাকে নিয়ে চিন্তিত, কারণ তার বাবা বাইরের দুনিয়াতে ছিল, ভালো ছিল, সে এমন একটা শহরে সে আটকা পড়লো যেখান থেকে কোনোদিন বের হওয়া সম্ভব না। অথবা এরকমও হতে পারে যে হয়তো অনেক বছরের গ্যাপ হওয়ার কারণে ভেক্টর তার বাবার সামনে যেতে ভয় পাচ্ছে। তো যাই হোক, এরপর ভেক্টরের পেছনে পেছনে সারাও চলে আসে। আর এইদিকে আমরা দেখি জেড তরিতার কাছে চলে আসে, আর জেড তাকে বলে, আমাকে বোতলওয়ালা গাছের কাছে নিয়ে চলো, আমি ওখান থেকে টেলিপোর্ট হয়ে বাড়ি যেতে চাই। বাট জিম এই কথা শুনে জেডের উপর রেগে যায়, কারণ অনেক কষ্টের পরে সে তার স্ত্রীকে ফেরত পেয়েছে। তো এর জন্য জিম চায় না তার স্ত্রী তাদেরকে ছেড়ে আবারও চলে যাক, আরো একটা সমস্যা হোক। বাট তরিতা তখন জেডকে বলে, দেখো, টেনশন নেই, আমি তোমাকে ওই গাছের ব্যাপারে অবশ্যই বলবো, কিন্তু একটু পরে বলবো, কারণ এখন আমাকে টাউন মিটিং এ যেতে হবে, আর এই মিটিংটা ওয়েট বিশেষ করে আমার জন্য রেখেছে। তো যাই হোক, এদিকে ড্যানির মনে হাজারো প্রশ্ন চলছিল, আর সে ওয়েটকে বলে, মনস্টার গুলো র্যান্ডেলকে কেন একবারে মারলো না, আমাদের একই প্রশ্ন, ওকে আত্মরা করে কেন ছাড়লো। তো এরপর ওয়েট ড্যানিকে বলে, হতে পারে ওই মনস্টারটা আমাদেরকে মানসিক টর্চার দিতে চায়, যাতে আমাদের ভেতরে ক্ষোভ আরো জন্মে এবং আমরা ভয়ে ভয়ে বাঁচি। ওরা আমাদের উপর ডমিনেট করতে চায়, কারণ আমি অনেকবার লক্ষ্য করেছি ওরা জাস্ট আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের ভয় রেখে মজা পায়, কারণ ওরা চাইলে অনেক আগেই সবাইকে শেষ করতে পারতো পাথর আবিষ্কার হওয়ার আগে, কিন্তু ওরা কাউকে হয়ে মারেনি। তার মানে ওরা আমাদের ভেতরে সবসময় ভয় পয়দা করে রাখতে চায়, আর এতেই হয়তো ওরা শান্তি পায়। আর অন্যদিকে ডোনা যায় হচ্ছে হেনরির কাছে, আর ডোনা তাকে বলে, আপনার ছেলে ভেক্টর আপনার সাথে দেখা করতে চায় না। তো এই কথা শুনে হেনরি খুব একটা বেশি অবাক হয় না, কারণ এত বছরে দূরে থাকার পরে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। আর এইদিকে আমরা দেখি টাউনে মিটিং শুরু হয়ে গিয়েছে, সবাই মিটিং এ অংশ নেয়, শুধু জুলি আর জেড বাদে, কারণ জুলি কলোনি হাউসে কিছু আনতে গিয়েছিল আর জেড অ্যাথেনের সাথে বাড়িতে ছিল। তো যাই হোক, মিটিং এর সবাই তখন তরিতাকে প্রশ্ন করে যে এখান থেকে তুমি কিভাবে বাইরে বের হতে সমর্থ হলে, আর বাইরে যদি গেলে তাহলে বাইরে থেকে কেন আরো সাহায্য নিয়ে আসলে না, কারণ তুমি যদি সাহায্য নিয়ে আসতে তাহলে এখান থেকে আমরা সবাই বেরোতে পারতাম। বাট তখন তরিতা সবাইকে বোঝায়, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি এই শহরের কথা যাকেই বলতাম সে আমাকে পাগল মনে করতো। বাট তখন ফাতেমা, ডেল আর অ্যালিস এবং বাকিরা তরিতার এই কথার বিরোধিতা করে। তারা বলে, তুমি যদি হেনরিকে বিশ্বাস করাতে পারো এই জায়গার ব্যাপারে, আই মিন ভেক্টরের বাপেকে, তাহলে বাকিদের কেন পারলে না, বা বাকিদের কেন চেষ্টা করলে না বিশ্বাস করানোর। বাট তখন হেনরি আর ওই পুলিশ অফিসার মহিলা বলে, আসলে সত্যি কথা বলতে আমাদেরকে এই জায়গার ব্যাপারে বলেছিল, কিন্তু আমাদের কাছে সব বানোয়াট মনে হয়েছে, আমরা মনে করেছিলাম ও মাল খেয়ে হাবড়ি পেছাল পারছে। তো যাই হোক, তখন সবার আরো অনেক প্রশ্নে তরিতা বিরক্ত হয়ে রাগে সেখান থেকে চলে আসে। আর এরপর ওয়েট সবাইকে বলে, তোমাদের তরিতার সাথে এমন করা উচিত হয়নি। তো এরপর ডেল সহ বাকিরা বলে, তরিতা যখন ওই গাছ থেকে টেলিপোর্ট হয়ে বাড়ি যেতে পেরেছে তাহলে আমরাও যেতে পারবো। বাট ওয়েট তখন বলে, তুমি কি জানো ওই টেলিপোর্ট গাছ এক এক সময় এক এক জায়গায় নিয়ে যায় মানুষকে, ওই গাছ দিয়ে আমি টেলিপোর্ট হয়ে মার্টিনের কাছে গিয়েছিলাম, একটা কুয়ার ভিতরে ঢুকেছিলাম, না জানি তোমরা কই কই যাবে, কয়জনের ভাগ্য ভালো থাকবে যে ডাইরেক্ট তুমি শহরে যেতে পারবে, কিন্তু ওর কথা কেউ মানতে চায় না। আর অন্যদিকে কলোনি হাউসে অ্যাডজেন জুলির কাছে আসে, আর অ্যাডজেন তার স্বপ্নে যে ভূতনি মহিলা আসতো তাকে নিয়ে অনেক ভয় পেয়েছিল, তোমরা তো দেখেছিলে কত বিভৎস দেখতে। তো এরপর অ্যাডজেন জুলির সাথে কিছুক্ষণ কথা বলে এবং একসাথে সিগারেট খায়, আর তারপর অ্যাডজেন জুলিকে স্টোর রুমে নিয়ে যায়। আমরা মনে করেছিলাম এখানে রাশিয়া ইউক্রেন কিছু হতে পারে, বাট সেরকম কিছু না, এখানে সে কিছু পুরনো কাপড় চোপড় দেখায় যেগুলো অনেক বছর ধরে এখানে রয়েছে। তো এরপর অ্যাডজেন আর জুলি করে কি কাপড়গুলো মজা করে পরে, আর তারপর জুলি সেখানে একটা ক্যামেরাও পায় যেটা এখনো অ্যাক্টিভ ছিল। তো এরপর অ্যাডজেন আর জুলি মিলে এই ঘরের ছবি তুলতে থাকে, আর তারপর তারা দুজনে অনেক মজা করে, আর এই কারণে তাদের দুজনের ভয় চলে যায় এবং আমরা বুঝতে পারি হয়তো অ্যাডজেনই জুলির নায়ক হতে চলেছে, যেটা তোমাদের জন্য একটা হিংসার কারণ যে মোটা কালা পোলা এত সুন্দরী মায়া পেয়ে গেল। আর অন্যদিকে আমরা দেখি বাড়িতে ফিরে এসে তরিতার সিদ্ধান্ত নেয় সে জেডকে ওই গাছের কাছে নিয়ে যাবে, কারণ কোথাও না কোথাও তরিতার ওই লোকগুলোর কথা সঠিক মনে হয়েছে। তারও মনে হচ্ছে যে ওই গাছই হচ্ছে একমাত্র মাধ্যম এখান থেকে বেরোনোর, এবং তরিতা বাইরে গিয়ে আরো বেশি সাহায্য নিয়ে এখানে আসতে পারে। তো এরপর তরিতা করে কি জেড কিনে সেই গাছের কাছে যেতে থাকে, আর এইদিকে মিটিং শেষ হওয়ার পরে ওয়েট করে কি বেশি রাগ অ্যালিসের উপরে করে, কারণ অ্যালিসেরও উচিত ছিল সবাইকে বোঝানোর ওয়েডের সাথে। তো অ্যালিসের সাথে রাগ করে ওয়েট সেখান থেকে চলে যায়, কিন্তু একটু পরেই মিরন নামে ওই মহিলা পুলিশ অফিসার দেখা করতে আসে ওয়েডের কাছে, আর মিরন তখন ওয়েটকে ধন্যবাদ জানায়, কারণ ওই মিটিং এ কেউ মিরনকে বসতে দেয়নি, কিন্তু ওয়েট তখন সবাইকে বুঝিয়েছে যে মিরন যে মিনিকে মেরেছে ওটা একটা দুর্ঘটনা ছিল। তো এরপর মিরন ধন্যবাদ বলে, কিন্তু ওয়েট তখন ওর উপর রেগে চিৎকার করে বলে, দেখো আমি তোমাকে মিটিং এ বসতে দিয়েছি তার মানে এই নয় যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি একজনকে খুন করেছো, এই কারণে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর তখন মিরন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আর এইদিকে ফাতেমা এখনো সবার কাছ থেকে লুকিয়ে সেই পচা সবজি খেয়ে যাচ্ছিল, কিন্তু এইবার ওকে হাতে নাতে অ্যালিস ধরে ফেলে।
ফেলে। আর তারপর ফাতেমা অ্যালিসের সামনে কান্না করে থাকে আর সে বলে আমার বাচ্চার সাথে কিছু হয়েছে, আমার ভয় করছে। তো এরপর ফাতেমা অ্যালিসের উপর দোষ দিতে থাকে কারণ সে তার জন্য কিছু করতে পারছে না আর অ্যালিসও বুঝতে পারছে না তার কি করা উচিত। আর অন্যদিকে অ্যাথিন হ্যানরির সাথে জানোয়ারদের দেখতে যায়, কিন্তু যাওয়ার সময় তারা দুজনেই ভেক্টর আর সারাকে দেখতে পায়। তো ভেক্টর আর হেনরি একে অপরকে দেখে অনেক উদাস হয়ে পড়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে। আর হেনরির জন্য ভেক্টরকে চিনতে পারা অনেক বেশি কষ্টের ছিল কারণ ছোটবেলায় ভেক্টরকে লাস্ট দেখেছিল। কিন্তু যাই হোক, হেনরি তো বাবা তার সন্তানকে যে কোনো ভাবে চিনতে পারেই। আর এই দিকে আমরা দেখতে পাই তরি তার জেডকে, আর তারা তখন গাছের কাছে যায় আর তখন জেড অনেকগুলো বোতল ভেঙে দেয় এবং প্রত্যেকটা বোতলের ভেতরে একটা করে কাগজ ছিল আর ওখানে কিছু নাম্বার লেখা ছিল। তো জেড তখন তরিতাকে বলে হতে পারে এই বোতলের ভেতরে যে নাম্বারগুলো রয়েছে এগুলো কোনো তারিখ আর এছাড়াও অন্য কিছু হতে পারে যা কিনা আমাদের এখান থেকে বাইরে বের হতে সহায়তা করবে। কিন্তু তরিতা কিছুই বুঝতে পারছে না সে কি করবে। তো এরপর জেড তরিতাকে আরো বলে আমি যখন ওই সুরঙ্গের মধ্যে গিয়েছিলাম সেখানে সাদা পোশাক পরে অনেকগুলো বাচ্চাকে দেখেছিলাম এবং তারা একটা শব্দ বারবার বলছিল। তো এই কথা শুনে তরিতা বলে ওই শব্দটা কি আংখই ছিল, কারণ তরিতা ওই বাচ্চাদেরকে অনেক আগেই দেখেছে। তো এরপর তারা দুজনে যখন কথা বলছিল তখনই সেখানে ডেল পাগলা চলে আসে আর সে ব্যাগটেক নিয়ে এসেছে কারণ সেই গাছের ভেতর দিয়ে একবারে বাড়ি চলে যাবে একদম রেডি। বাট জেড আর তরিতা ওকে বোঝানোর চেষ্টা করে যে ভেতরে যেও না গিয়ে, কিন্তু ডেল তো কোনো কথাই শুনে না। ও করে কি তাড়াহুড়া করে গাছের ভেতরে ঢোকে, কিন্তু গাছের ভেতরে ঢুকতে শহরের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায় কারণ সারামজাদা ডেল করেছে কি ওই গাছের ভেতরে ঢুকে টেলিপোর্ট হয়ে একবারে সিমেন্টের পাক্কা মনে করো যে দেয়ালের ভেতরে ঢুকে গিয়েছে। ভাই কি দেখো কি অবস্থা। তো ওর আওয়াজ শুনে ওয়েড আসে সেখানে এবং ডেলের অবস্থা দেখে মনে করো ওয়েডের অবস্থায় খারাপ হয়ে যায়, কিন্তু ডেলের নিঃশ্বাস এখনো চলছিল। কিন্তু এই দেয়াল থেকে ডেলকে কোনোভাবেই অক্ষত বের করা সম্ভব নয়। তো এই জন্য ওয়েট করে কি বন্দুক বের করে যাতে ডেলকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে, মানে গুলি করে মেরে দেবে। কিন্তু ওয়েড ডেলের উপর গুলি করার আগেই ডেল মারা যায় আর তারপর ওয়েড সবার উপর চিৎকার করে বলে আর কেউ যেতে চাও ওই গাছে? আর একটা কথা কান খুলে শোনো, যদি কেউ সেখানে যাও তাহলে তোমারও একই অবস্থা হবে। আজকে ডেলের সাথে যেটা হয়েছে তোমাদের একই অবস্থা হবে। টেলিপোর্ট হয়ে কে কোথায় যাবে তার কোনো গ্যারান্টি নেই। আর এতক্ষণে ডোনা এখানে চলে আসে আর ডোনা তো আগে থেকেই ভয় পেয়েছিল আর সে ডেলের এই অবস্থা দেখে আরো বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে পঞ্চম এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং একটু চেষ্টা করো চ্যানেলগুলোতে অ্যাক্টিভ হওয়ার জন্য এবং অন্তত প্রতিদিন একবার এসে র্যান্ডম চ্যানেলে খোঁজ নিও। তোমরা যদি রেগুলার খোঁজ রাখো চ্যানেলের তাহলে আমি রেগুলার ভিডিও দেবো। দেখা গেল একদিনের ভিডিও দিলে যদি আমার 1 লাখ ভিউ হয়, 1 লাখ মানুষ যদি প্রতিদিন চ্যানেলটা একটা ঠু মারে তাহলে আমি তোমাদেরকে এরকম রেগুলারলি সিরিজ এবং নতুন নতুন সিনেমা উপহার দিতে পারবো। 30 দিনে 30টা ভিডিও উপহার দিতে পারবো, এটা সম্ভব। তো তোমাদের একটু অ্যাক্টিভ হতে হবে। তো তোমরা অ্যাক্টিভ হওয়ার জন্য যেটা করো, সবাই কমেন্ট করো যে আসি ভাই আর একটা লাইক করো, দ্যাটস এনাফ। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।